আমি মাসুদ। আমার ছোটবেলাটা কেটেছে কুকুরের মতো। কুকুরও একটা স্বাধীন জীবন পায়, কিন্তু আমি পাইনি। আমার মা মারা যায় যখন আমার ৩ বছর বয়স। বাবা তখন ২৭ বছরের যুবক। তারপর আমার দাদি বাবাকে আরেকটা বিয়ে করায়। আমি বেশিরভাগ সময় আমার দাদির কাছেই থাকতাম। দাদির কাছে থাকাকালীন কখনো মায়ের অভাব বুঝিনি। আমার নানার বাড়ির পরিবার আমাকে মেনে নেয়নি, কারণ আমার মায়ের সাথে বাবার প্রেমের বিয়ে ছিল। এমনকি মায়ের মৃত্যুতেও তারা কেউ আসেননি। আমার যখন ৫ বছর বয়স, তখন আমার দাদি মারা যায়। এরপর থেকে শুরু হয় কষ্টের জীবন। আমার সৎ মা আমাকে দেখতে পারতো না, সব সময় আমার বাবার কাছে আমার নামে প্যাচ লাগাতো। বাবা ছোটবেলা থেকে আমাকে খুব মারতো। আমার একটা সৎ বোন ছিল। আমার সৎ মা আমাকে দিয়ে সারাক্ষণ কাজ করাতো। আমি ছেলে হয়ে শাক কুটতাম, চাল ধুয়ে দিতাম, এমনকি পাটায় বসে মশলাও বাটতাম। আমার সৎ মা শুধু রান্না করতো। ঘরে ভালো মন্দ রান্না হলে আমাকে দিত না, লুকিয়ে রাখতো। আমার বাবা দোকান করতো, সকালে যেত আর রাতে আসতো। আমার বাবা দোকান থেকে আসার সময় আমার সৎ বোনের জন্য অনেক কিছু আনতো, কিন্তু আমাকে দিত না। আমি স্কুলে যেতাম, কিন্তু আমাকে ঠিকমতো বই খাতাও দিত না। আর কারণে অকারণে বাবা মারতো। আমার সৎ মা বলতো, মাকে তো খেয়েছিস, নিজে মরতে পারিস না হারামজাদা। 5 পর্যন্ত পড়ে আর লেখাপড়া করিনি। আমাকে বাবা করতে দেয়নি সৎ মায়ের কথা ধরে। ওই সময়টায় বাবা যা বলতো আমার সৎ মাও তা শুনতো। এমনও দিন গিয়েছে আমার সৎ মা কাজ না করার কারণে আমাকে খেতে দেয়নি। আমার বয়স যখন 10 বছর, তখন থেকে আমি একটা কুকুর পালতাম। তাকে আমি আদর করে মা ডাকতাম। তার নাম দিয়েছিলাম মা। সে সবসময় আমার সাথে সাথে থাকতো। আমার মা কুকুরটাকে খেতে দিত, আবার দিত না। তখন আমি আমার ভাগের থেকে অর্ধেক আমি খেতাম আর বাকিটা তাকে দিতাম। এতে কিন্তু দুজনেরই পেট ভরতো না। তারপরেও কোনো রকমে বেঁচে থাকতাম। আমাদের গ্রামে কোনো বিয়ে হলে আমি সেখানে চলে যেতাম। সেখান থেকে মানুষের নষ্ট করা ভাত এনে আমি আর আমার কুকুরটা খেতাম। তারপর ভাত বেঁচে থাকলে সেটা পানি দিয়ে রাখতাম পরের দিনের জন্য। বাজারে যেতাম রাত 9টার সময়। তখন খাবার হোটেল থেকে বাসি নষ্ট খাবারগুলো তারা ফেলে দিত, সেগুলো আমি আর আমার কুকুরটা খেতাম। সত্যি বলতে ওই সময়টা আমি অনেক কষ্ট করেছি, যা বলার মতো না। আমার বাবার টাকা ছিল, মানুষকে দান করত, কিন্তু আমার বেলায় তা করতো না। আমাকে কখনো জামা কাপড় কিনে দিত না। সবসময় সৎ মা বাবার পুরনো জামাগুলো আমায় দিত। আমার জামাগুলো অনেক ছিলা হতো, তারপরেও আমি ছেলে হয়ে সুই সুতা দিয়ে ওগুলো ছোট করে পরতাম। ধীরে ধীরে বড় হতে লাগলাম। বাবার ঘরে ছেলে মেয়ে 4 জন হলো। তাদেরকে সবাই আদর করত, অথচ আমাকে কেউই আদর করতো না। আর এসবের দুঃখে আমি আমার কুকুরটাকে জড়িয়ে ধরে সবসময় কাঁদতাম। কুকুরটা আমার দুঃখ বুঝতো, প্রায় সময় সেও চোখের পানি ফেলতো। রাতের বেলা বাবা অনেক সময় ঘর থেকে বের করে দিলে কুকুরটাকে জড়িয়ে ধরে বসে থাকতাম, না হলে ঘুমাতাম। একমাত্র পৃথিবীতে কুকুরটা ছাড়া আমার আপন কেউ ছিল না। সেই আমার সব বুঝতো। আমার যখন 15 বছর বয়স, তখন একদিন সৎ মা ঝাঁটা দিয়ে মারে মশলা না বাটার জন্য। তখন আমার কুকুরটা এসে আমার সৎ মায়ের হাতে কামড় বসায়। আর তখন আমার সৎ মা সবাইকে ডেকে বলে যে আমি নাকি কুকুরকে লেলিয়ে দিয়েছি। ব্যাস, রাতে বাবা আসে আর আমাকে অনেক মারে। আমি মার খেয়ে উঠোনে পড়ে থাকি। তারপর বাবা কোথা থেকে এসে আমার কুকুরের মাথায় বাড়ি দিতে থাকে। আমি চিৎকার করে উঠে আসি, কিন্তু ততক্ষণে আমার কুকুরের মাথা ফেটে যায় আর সে মারা যায়। আমি কুকুরটাকে ধরে চিৎকার করে কাঁদতে থাকি। আমার কান্নাতে বাড়ির আশেপাশে সবাই আসে। আমি এত কষ্ট পেয়েছি আমার কুকুরটার জন্য যে আমার মা বা দাদি মরে যাওয়াতেও এত কষ্ট পাইনি। আমি আজও কাঁদি তার জন্য। পরের দিন রাগের বশে আমি আমার বাবাকে ইট দিয়ে মেরে মাথা ফাটাই দিই। আর আমি কুকুরটাকে মানুষের মতো গোসল করিয়েছি। তারপর কাপড়ের কাপড় কেনার টাকা ছিল না। আমার একটা সাদা শার্ট ছিল, ওটা দিয়ে মুড়িয়ে আমার কুকুরটাকে কবর দিই। তার জানাজা নিজে পড়ি আমি, আর তার কবর জিয়ারত করি। আমি সারা রাত তার কবরের পাশে বসেছিলাম। দুপুরের দিকে বাড়িতে পুলিশ আসে। আমার বাবার মাথা ফাটাই দেওয়ার জন্য বাবা আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। আমার সৎ মা বলে, আজ মাথা ফাটিয়েছে, কাল আমার মেয়েদেরও মেরে ফেলতে পারে। এজন্য বাবা পুলিশের কাছে আমাকে ধরিয়ে দেয়। আমাকে থানায় নিয়ে যাওয়া হয়। ওখানে একদিন রেখে আমাকে কয়েদখানায় নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামের লালদিঘি পাড়ে ছিল। জেলখানায় নিয়ে যাওয়ার পর সেখানে অন্য এক জীবন শুরু। প্রথমেই বলে রাখি, এখন যতটা উন্নতি করছে তখন অতটা উন্নত ছিল না। সময়টা 2007 সাল ছিল। আমি যখন জেলে যাই, কয়েদখানার ভিতরের অবস্থা অনেক করুণ। ছোট একটা রুম ছিল, ওখানে 20 জন কিংবা 25 জন গাদাগাদি করে থাকতে হয়েছে। কয়েদখানার ভিতরে তখন বিল্ডিং ছিল 10 কিংবা 12টার মতো। প্রত্যেকটা বিল্ডিংয়ে ছিল 4 তলা। ওখানে একটা তলায় বা ইউনিটে বাথরুম সহ 6টা করে রুম। একটা রুমে 20 বা 25 জন করে রাখা হতো। মানে এত কষ্ট, একটু হাত পা মেলে শোয়াও যেত না। প্রত্যেকটা বিল্ডিংয়ের নাম
ছিল। আমি যেটাতে ছিলাম সেই বিল্ডিংয়ের নাম ছিল হালদা। আমাকে 3 তলার একটা রুমে রাখা হয়েছিল। 25 জনের জন্য ছিল একটা বাথরুম, একটা গোসলখানা। বাথরুমের অবস্থা আর কি বলবো, না পারতে যেতে হতো। রুমেও থাকা যেত না, পানি ছিল অনেক নোংরা, গন্ধযুক্ত। আমি তখন 5 দিন পর গোসল করতাম। ওই গন্ধ পানি দিয়ে গোসল করলে সারা শরীর চুলকাতো আর গন্ধ করতো। অবশ্য যারা টাকা দিত তাদের ভালো রুমে রাখা হতো। ওখানে সব চলতো টাকার খেলা, যে টাকা দিবে সে সুবিধা পাবে। আমি সারাক্ষণ আল্লাহকে ডাকতাম আর বলতাম, আল্লাহ, আমার সৎ মায়ের অত্যাচার অনেক ভালো ছিল এই কয়েদখানার জীবন থেকে। সবার পরিবার আসতো, দেখা করতো, কিন্তু আমার পরিবারের কেউ আসতো না। সবাইকে তাদের পরিবার খাবার দিত, আমাকে কেউ দিত না। জেলখানার ভেতরে খাবার বিক্রি করত, আর এমনকি যেটা সরকারিভাবে দেয়া হতো সেটাও খাওয়া যেত না। সকালে একটা রুটি দিত, দুপুরে 2 চামচ ভাত, একটু ডাল আর মাছ, তাও মাছটা এতটাই ছোট আর পাতলা বলার মতন। রাতে আবার ভাত আর সবজি, বেশিরভাগ সময় কচু রান্না করে দিত। ভাতগুলো খাওয়া যেত না, ভাতগুলো এক ধরনের ছিল, আর ভাতে পাথর থাকতো, ভালো করে ধুতোও না। মাছ মাংস দিলে আমার মনে হতো ধুতোও না, মাছের আঁশ বা রক্ত থেকে যেত। ঠিকমতো লবণ মরিচও দিত না তরকারিতে, কিন্তু নিরুপায় হয়ে বেঁচে থাকার জন্য খেতে হতো। মুরগির মাংস তো দিতও না, দিত মুরগির ছুটা ছাটা, যেমন মুরগির পা, গলা, এগুলো। যাদের পরিবার টাকা দিত তারা বসে বসে আরামেই থাকতো। সকালে চা বিক্রি করতো, 1 কাপ চা 10 টাকা, বিস্কুট, চানাচুর সব বিক্রি হতো। ওখানে টাকা দিলে বাঘের চোখও মিলতো। আমার পরিবারের কেউ টাকা দিত না, আবার দেখতেও যেত না। আমি চাতক পাখির মতো অপেক্ষায় থাকতাম কেউ দেখতে আসে কিনা। ওখানে পুলিশেরা কয়েদিদের সাথে কুকুরের মতো আচরণ করত, মনে হতো তারা একটা কিছু। আর রাতে ঘুমালে কতক্ষণ পর পর ঘুম থেকে তুলে দিত হাজিরা নেয়ার জন্য। রাতে ঠিকমতো ঘুমও হতো না। আমার দায়িত্ব ছিল রুমে প্রতিদিন ঝাড়ু দেওয়া আর বাথরুম পরিষ্কার করা, কারণ আমি কোনো টাকা দিতে পারতাম না। তাই পুলিশদের মাসে 500 টাকা করে দিলে ওরা কোনো কাজই করায় না, টাকা না দিলে কাজ করায়। খিদার যন্ত্রণায় মরে যেতাম, এত এত ক্ষুধা ছিল, পেট ভরে তারা ভাতও দিত না। ওখানে কয়েদিদের মধ্যে কেউ ভাত না খেলে সেই ভাত নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত, কারণ অন্য কয়েদিরা চাইতো তারা খেতে। কি করব বলুন তো, খেতে না পেলে? আমাদের কয়েদিদের কোনো ঈদ বা উৎসব ছিল না, কারণ সব সময় একই খাবার দেওয়া হতো। যে কয়েদিরা একটু বড় লোক ছিল বা ভিআইপি ছিল তাদের আশেপাশে ঘুরতাম। কেউ কিছু খেলে ফেলে দিলে সেটা আবার ফেলানোর জায়গা থেকে আমি নিয়ে খেতাম। জেলখানায় নতুন যারা আসতো বা আসার 1-2 দিনে বের হয়ে যেত, তারা খাবার খেতে, ওই খাবারগুলো খাবার জন্য রীতিমতো মারামারি করতে হতো। একজন বলে আমি খাবো, আরেকজন বলে আমি খাবো। জেলখানায় যারা খুব বেশি ভিআইপি বা কোনো নেতা বা নামকরা লোক ঢুকেছে তাকে ফোনও ব্যবহার করতে দিত। ফোনটা অবশ্য লুকিয়ে ব্যবহার করতে। এর মধ্যে রুমে থাকতে থাকতে আর নোংরা পানি দিয়ে গোসল করতে করতে আমার সারা গায়ে চুলকানি হয়ে খোসা পচরা হয়। কি জঘন্য ব্যথা আর চুলকানি ছিল সেটা বলে বুঝাতে পারবো না। এই রোগটা ছোঁয়াচে ছিল। আমার তখন মন চাইতো একটু গরম পানি আর নিম পাতা দিয়ে গোসল করলে সব চলে যাবে। আমার এগুলো বাড়তে থাকায় আমাকে অন্য আরেকটা সেলে নিয়ে যাওয়া হয়। ওখানে সব খোসপোসরার রোগী। এত জঘন্য অবস্থা, তাদের গায়ে পোকা চলে এসেছে। আমি মানুষের গায়ে কখনো পোকা দেখিনি, কিন্তু ওদের গায়ে পোকা দেখে আমার অন্যরকম অবস্থা হয়েছিল। ওখানে যাওয়ার পর আমাকে 1 পাতা নাপা আর একটা মলম দিল, আর কোনো ওষুধই দিল না। ওগুলো সরকারি ছিল, ওগুলোতে ভালো হলে হবে, না হলে নাই। কিন্তু পুলিশরা আলাদা করে ওষুধ বিক্রি করত, ওগুলোর অনেক দাম ছিল। যারা কিনে নিত তারা খেয়ে ভালো হয়ে যেত 7 দিনে, আর যারা কিনতে পারতো না তারা এভাবে মরত। আমার সারা হাত পা ছড়িয়ে গেছিল খুব চুলকানিতে। আমি প্রতিদিন সকালে রোদে গিয়ে বসে থাকতাম, কিন্তু মনে হতো রোদ লাগলে আরও বেশি চুলকাতো। চুলকানি আর ব্যথার ওষুধগুলো খেয়ে একটুও কমলো না। পরে আমি একজনের খোসপোসরার ওষুধগুলো চুরি করে বাগানের মধ্যে লুকিয়ে রেখে আসি। এই নিয়ে সেলে অনেক ঝামেলা হয়, কে চুরি করেছে। আমি তো ভুলেও স্বীকার করিনি। সত্যি বলতে ওষুধগুলো 1 সপ্তাহ খাওয়ার পর আমার খোসপোসরাগুলো শুকিয়ে গেল, আর ব্যথা একদমই করলো না। আলহামদুলিল্লাহ 10 দিনে সুস্থ হলাম। আমাকে আবার আগের সেলে নিয়ে আসলো। সেখানে যাওয়ার পর বিকেলের দিকে একটা কয়েদি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। পুলিশদের ডাকতে ডাকতে তারাও আসে না। লোকটাকে আমরা পানি দিয়ে হুঁশ ফিরানোর চেষ্টা করি, কিন্তু হুঁশ ফিরে না। 2 ঘন্টা পর পুলিশ আসলো আর ডাক্তারও ডাকলো। ডাক্তার বলল 2 ঘন্টা আগে মারা গেছে স্ট্রোক করে। তো পুলিশরা তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করার আগে তার পোস্টমর্টেম করে তার চোখ কলিজাগুলো রেখে দেয়। আসলে জেলখানায় কেউ মারা গেলে তার সব রেখে দেয়, তবে টাকা দিলে কিছু রাখে না, কারণ সবই টাকার খেলা। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। কেউ আমাকে দেখতেও আসে না, আবার নিয়েও যায় না। কতজন কয়েদি আসে, আবার কতজন কয়েদি চলেও যায়। আমি তো ভেবে নিয়েছি আমি হয়তো আর কখনো বেরই হতে পারবো না। আমার মাকে খুব মনে পড়তো, আমি কান্না করতাম, কিন্তু কারো ডিস্টার্ব হবে তাই চিৎকার করে কান্নাও করতে পারতাম না। আমি আসার সময় 2টা লুঙ্গি, 2টা গেঞ্জি আর একটা জামা এনেছিলাম। এগুলো এখন ছিঁড়ে গেছে। জেলখানায় তো আমাকে কেউ দেখতে আসে না, আর জামা কাপড় তো জেলখানায় দেওয়াও হয় না।
একবার এক কয়েদি জেল থেকে যাওয়ার সময় আমাকে কিছু জামা কাপড় দিয়ে গেল, সেটা দিয়ে কোনো রকম চলছে। দেখতে দেখতে 5 বছর কাটলো। কেউ খবর তো নিলও না, কেউ দেখতেও আসে না। আমার তো মনে হলো এই জীবন হয়তো আর কখনো ছাড় পাবো না। এর মধ্যে আমাদের রুমের একজন কয়েদি মারা গেল। আসলে জেলখানায় মৃত্যু যেন কোনো শত্রুরও না হয়। দিন যাচ্ছে, এর মধ্যে আমি রান্নার দায়িত্ব পেলাম। আসলে জেলখানায় যারা যাবজ্জীবন কারাদণ্ড পায় তাদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। সত্যি বলতে জেলখানায় কেউ বসে বসে খায় না, আর সরকারও বসে বসে খাওয়ায় না। দেখতে দেখতে জীবনের 14টা বছর কাটলো। এই 14 বছরে কত শত কয়েদির সাথে পরিচয় হলো তার হিসাব আমার জানা নেই। কত কয়েদির সুখ দুঃখ শুনেছি, কত নির্দোষ কয়েদি জেল খেটেছে তারও হিসাব আমি দিতে পারবো না। আমি কত ফাঁসিতে ঝোলা কয়েদিকে দেখেছি, তাদের কান্না দেখেছি, তার হিসাবও আমার জানা নেই। এখন আমি দেখতে পাগলের মতো। চুল কাটার কোনো সাইজ নেই, যেভাবে পারছি আদাবেলা কেচি দিয়ে কেটেছি। 15 বছর পর আমার সাধারণ ক্ষমায় মুক্তি হলো। আমার যেদিন মুক্তি হলো সেদিন আমি অনেক কেঁদেছি। বাহিরে আসলাম, অথচ এক জোড়া জুতাও নেই আমার। খালি পায়ে আসলাম। কোনো টাকা নেই, বাড়িতে কিভাবে যাব? মানুষ থেকে ভিক্ষা করে 100 টাকা নিয়ে বাড়ির দিকে আসলাম। 15 বছরে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। রাস্তাঘাট, মানুষজন। কষ্ট করে বাড়ির পথ চিনে বাড়ি আসলাম। বাড়িটাও আমার অনেক বদলে গেছে। দেখলাম বাবা উঠানে বসে আছে, গিয়ে জড়িয়ে ধরলাম, কিন্তু বাবা আমাকে ধাক্কা মারলো। আমার বাবা বলল, তুই মরিসনি, এখনো এখানে কি? আমি ওই সময়টাতে চুপ করেছিলাম, কিছুই বলিনি, একদম চুপ করেছিলাম। আমার চোখ দুটো অঝরে পানি পড়ছিল। কি বলবো আমি ভেবেই পাচ্ছি না। কি বলবো? আমি যেভাবে বলেছিল তার চেয়ে 1000 গুণ কঠিন ছিল ওই সময়টা। আমি বাবাকে বললাম, বাবা আমি এতিম, আমার মা নেই, নানা নানি নেই, তুমি ছাড়া আর কেউ নেই, আমার সাথে এমন করতে পারো না। প্লিজ দয়া করে এমন করিও না বাবা। আজ 15 বছর বাদে তোমায় দেখেছি। বাবারে, আমার কেউ নেই বাবা, আমার কলিজা ফেটে যাচ্ছে বাবা, আমায় একটু জড়িয়ে ধরো। এই বলে চিৎকার করে কাঁদছিলাম। আশেপাশে সবাই আসছে, সবাই আমাকে দেখে অবাক। 15 বছর বাদে আসলাম। আমার এক চাচি ছিল, সে আমাকে দেখে জড়িয়ে ধর আর বলে, আছস তুই? আমি তাকে ধরে কান্না করে দিই। আমার সৎমা বলে, আলগা পিরিত মায়ের চাইতে মাসির দরদ বেশি। এরপর বাবা আর সৎমা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি চাচির ঘরে যাই, গোসল করি, তিনি খেতে দেয়। 15টা বছর আমি ভালো খেতে পারতাম না। 2 প্লেট ভাত খেলাম, কচুর শাক আর মাছ দিয়ে। এরপর আমার মায়ের কবর জিয়ারত করলাম। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়লাম। 15টা বছর আমি আমার মায়ের কবরে আসতে পারিনি, কবর জিয়ারত করতে পারিনি। চাচির ঘরে থাকার কারণে আমার সৎমা আর ভাই বোন ঝগড়া লাগিয়ে দিল। আমি গ্রামের মানুষের সহযোগিতা আমার ঘরে ঠাঁই পেলাম, কিন্তু তারা আমায় খেতে দিবে না। আমিও মেনে নিলাম। আমার কাছে কোনো জামা কাপড়, এমনকি একজোড়া জুতাও ছিল না। এক চাচা থেকে 400 টাকা নিয়ে ওগুলো কিনলাম। তারপর গেলাম নানার বাড়ি। আমার নানা মারা গেছে। নানি আমাকে দেখে চিনল না। পরিচয় দিলাম। তারপর নানি আমাকে জড়িয়ে ধরলো, বৃদ্ধ হয়ে গেছে। নানি আমাকে ভাত দিল, খেলাম। তারপর নানি আমাকে একটা সোনার চেইন আর 3000 টাকা দিল, বলল, কখনো তোকে কিছু দিতে পারিনি, এগুলো রাখিস। এরপর আমার মামা চলে আসলো আর আমাকে ঘর থেকে বের করে দিল। আমি কাঁদতে কাঁদতে চলে আসলাম। আমি সোনার চেইনটা আমার চাচির কাছে জমা রাখলাম। আমার চাচিকে অনেক বিশ্বাস করি আমি। হোটেলে বা কারো বাড়িতে খেতাম, রাজমিস্ত্রির কাজ করতাম। আসলে যখন যে কাজ পেতাম তাই করতাম। আমার সৎ ভাই বোনেরা আমায় দেখতে পারতো না, সবসময় আমার সাথে ঝগড়া করতো। আমি চিন্তা করলাম এখানে আর থাকবো না, ঢাকায় চলে যাব। সেখানে গিয়ে কিছু করব। 1 মাস অনেক আনন্দে ছিলাম, কিন্তু সুখ কপালে রইল না। এক রাতে পুলিশ আসলো আবার ঘরে। আমি যেই ঘরে থাকতাম সেই ঘরে আমি ঘুমিয়েছিলাম। রাত 3টার দিকে আসলো। ঘরে এসে আমার ঘর চেক করতে লাগলো। আমার বিছানার নিচে এক প্যাকেট হিরোইন আর একটা গাঁজা পেল। আপনারা বিশ্বাস করেন এগুলো আমি করিনি। সারাদিন কাজে ছিলাম। রাত 10টায় এসেছিলাম, এসেই ঘুমিয়ে গিয়েছিলাম। এগুলো কোথা থেকে এলো জানতামও না। পুলিশ আমায় আবার ধরে নিয়ে গেল। আমার কাছে 6000 টাকার মতো ছিল, সেটা চাচাতো ভাইকে দিলাম, জেলে নিয়ে গেল। আমার বিরুদ্ধে কেউ একজন মাদকের মামলা দিল, আমি নাকি মাদক আর ফেন্সিডিল ব্যবসায়ী। হায় আল্লাহ, এটা আমার নসিবে ছিল। পরের দিন কোর্টে চালান দিল, আবার রিমান্ড দিল। চাচাতো ভাইকে টাকা দিয়ে আসলাম, সে পুলিশকে টাকা দিল। ভাগ্য ভালো, মারল না। আর আমি নিজের জন্য কোনো উকিল দাঁড় করাতে পারলাম না। ব্যাস, আদালত আমায় 20 বছরের কারাদণ্ড দিল। যখন আমি কয়েদখানায় গেলাম, আগের আসামি আর পুলিশরা দেখে অবাক। বলল, 15 বছর জেল খাটার পর আবার আসছস? তাদের সব বললাম। তারাও বলল, তোর নামে ষড়যন্ত্র করছে। আমার চাচাতো ভাইটা কয়েদখানায় আমায় দেখতে আসলো। আমি চেনটার কথা বললাম, সেটা বিক্রি করতে বললাম, সেটা বিক্রি করল আর আমাকে জেলখানায় 25,000 টাকা ঢুকিয়ে দিল। আর সে 3000 টাকা নিল, কারণ এখানে আসা যাওয়াতে নাকি অনেক খরচ হয়েছে। আবার শুরু হলো আমার কয়েদির জীবন। আমি এই 25,000 টাকা এক পুলিশের সাহায্যে কাট করে রেখেছিলাম। উনি ভালো পুলিশ ছিল। আমি এই টাকা খুব দরকার ছাড়া খরচ করতাম না, কিছু খেতে মন চাইলেও খেতাম না।
বন্দি জীবনে 2 বছর কাটার পর আমার গ্রামের একজন আসলো কয়েদখানায়। সে জমির মামলা খেয়েছে। তার থেকে শুনলাম আমার সৎ ভাই বোনেরা নাকি এমন করেছে, কারণ আমি বাহিরে থাকলে তো আমাকে জায়গা জমির ভাগ দিতে হবে। পুলিশকেও নাকি টাকা খাওয়াইছে, কারণ তারা জানে আমাকে জেলে নিয়ে গেলে কেউ নেই আমাকে ছাড়িয়ে আনার। সময় চলে যায় তার নিজের নিয়মে, কেউ ধরে রাখতে পারে না। দেখতে দেখতে আমার জীবনে কয়েকটা বছর চলে যায়। সবার কথা খুব মনে পড়ে। আমিও নিজেকে মানিয়ে নিয়েছি এই কয়েদখানায়, এটাই আমার ঠিকানা। আর আমি নিয়তি বড় নিষ্ঠুর। মাকে খুব মনে পড়ে আমার। আমি জানি না মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার মায়ের কবর দেখতে পারবো কিনা। কয়েদখানা থেকেই শুনেছি আমার বাবা 2018-তে মারা যায়। আমি এমন হতভাগ্য সন্তান যে বাবার লাশটাও শেষবারের মতো দেখতে পেলাম। আর সেটা আমার গ্রামের একজন থেকে শুনেছি। আমার জীবনে বসন্ত বলেন আর হেমন্ত বলেন সব কেটেছে এই কয়েদখানায়, চট্টগ্রাম কারাগারে। আফসোস এই জীবনে কেন মায়ের সাথে চলে গেলাম না। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। আমার বয়সও 35 শেষ করে 36-এ পড়ে। ইদানিং শরীরটা বেশি ভালো যাচ্ছে না, সবসময় বুকে ব্যথা হয়। আমার ইদানিং খুব শুটকি দিয়ে ভাত খেতে ইচ্ছে করে। এক পুলিশ আছে এখানে, তাকে আমি আজ 12 বছর ধরে বাবা ডাকি। তাকে বলেছি, সে বলেছে নিয়ে আসবে আমার জন্য। আমার কার্ডের 25,000 টাকা থেকে এখন 20,000 আছে। আজ 5 বছর ধরে আমি মাত্র 5,000 খরচ করেছি। এই দুনিয়ার এই পৃথিবী মনে হয় না আমার দেখা হচ্ছে। নতুন নতুন অনেক কয়েদি আসে, আবার চলেও যায়। যাওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরি, মনে হয় কত আপন। এই কয়েদখানায় আমি একটা বাবা পেয়েছি, উনি পুলিশ। ওনার যখন ডিউটি পড়ে রাতের বেলা, তখন অনেক গল্প করি। আমার জীবনের শুরু থেকে শেষ সব ওনাকে বলেছি। সত্যি বলতে আমি জাহান্নাম দেখেছি দুনিয়ায়, আর সেটা হলো কয়েদখানা। আর নালত আমার কয়েদি জীবন। 2019 সালের এক রাত উনি হৃদযন্ত্র আক্রান্ত হয়ে মারা যান। ওনার পরিবারকে খবর দিলে ওনার লাশ নিতে কেউ আসে না, এমনকি উনি জানাজা গোসল কোনোটাই পায়নি। কে দিবে বলুন তো? আর ওনার মৃত্যুতে ওনার কয়েদি জীবন শেষ হয়, যাকে বলে আমৃত্যু কয়েদি। এই গল্পটি একজন ভাইয়ের সত্যিকার ঘটনা। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।